আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকের ক্লাস হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স অর আফটার ইফেক্টস সফটওয়্যার নিয়ে। এটি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং যে কোর্সটি ছিল সেটির দ্বিতীয় পর্ব, এবং আজকে থেকে আমরা শুরু করব মোশন গ্রাফিক্সের পর্বটি। সো মোশন গ্রাফিক্সে সর্বোচ্চ আমরা 10টি ক্লাস পর্যন্ত পাবো, এবং আশা করছি আমাদের যারা ভিউয়ার্স আছেন সবাই আপনারা আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন রেগুলার। এবং অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটি দেখার পরে, বা যদি কোনো সাজেশন থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আশা করছি যে যে কোনো ধরনের সাবজেক্ট, যেহেতু আপনি অনলাইনে শিখছেন এখন বর্তমান সময় উপযোগী সবচেয়ে দারুণ একটি জিনিস হচ্ছে অনলাইনে শিক্ষা গ্রহণ করা। এবং সেই হিসেব করে আমরা অনলাইনে বাংলাদেশ সরকার এবং এটুআই যে প্রজেক্টগুলো নিয়ে এসছে, সো তারই পার্সপেক্টিভ বা তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকের নতুন আরেকটি জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। সো আমি নাজমুল হাসান রিফাত, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তো আমাদের আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসের নাম হচ্ছে আফটার ইফেক্টস বেসিক। ওকে, সো আমি সময় নষ্ট করব না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তার মধ্যে আমরা ট্রাই করব যতটুকু ভালোভাবে শেখা যায়, এবং সবাইকেই আমি রিকোয়েস্ট করব সবাই খাতা কলম নিয়ে বসতে পারেন, এবং যখনই কোনো কিছু শিখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটি থাকে সেটা হচ্ছে যে অবশ্যই লিখে ফেলা। যে কোনো কিছু আপনি যেটা সম্পর্কে জানছেন সেটা নিয়ে একটু নোট ডাউন করা, এবং তাতে আপনার স্কিলটা আরো ভালোভাবে ডেভেলপ হবে। কোনো কিছু ক্যাচ করতে আপনি খুব ইজিলি ভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবেন সেই জিনিসটাকে। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে। আচ্ছা, সো আমরা আজকে যে এই সফটওয়্যারটি ইউজ করছি তার নাম হচ্ছে আফটার ইফেক্টস, যেটা মোশন গ্রাফিক্সের ইন্ডাস্ট্রিয়াল অর প্রোডাকশন সফটওয়্যার বলা হয় এটাকে। দ্যাট মিনস বর্তমান বিশ্বে মোশন গ্রাফিক্সের জন্য যদি কোনো সফটওয়্যারকে এক নামে চিনা হয় তাহলে সেটা হচ্ছে যে আফটার ইফেক্ট সফটওয়্যার অর ভিজুয়ালাইজেশন সফটওয়্যার। আফটার ইফেক্ট মূলত একটি মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, মোটামুটি ভারী একটি সফটওয়্যার। সেটার জন্য কম্পিউটার কনফিগারেশনও খুব ভালো পরিমাণ আপনার প্রয়োজন হয়, বাট তারপরেও যদি আপনার মোটামুটি i5 অ্যান্ড 8 জিবি র্যাম থাকে এবং তার সঙ্গে অবশ্যই একটি এসএসডি থাকে, আপনি মোশন গ্রাফিক্সে যে কোনো কাজ করতে পারবেন। এবং মোশন গ্রাফিক্সের 2019 এবং 2020 যে ভার্সনটা আছে সেটা যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে সেটার জন্য কোনো ক্র্যাক ভার্সন লাগবে না। বিকজ অফ মোশন গ্রাফিক্সের 2019, আই মিন আফটার ইফেক্টসের 2019 অথবা 2020 যে সফটওয়্যারগুলো আছে, বা ফটোশপ বলেন বা ইলাস্ট্রেটর বলেন, যে কোনো সফটওয়্যারই 2019 আর 2020 কিছু কিছু ভার্সন পাওয়া যায় যেগুলো ক্র্যাক ভার্সন বা অন্য কোনো ভার্সনের কোনো প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই ধরনের সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন, একটু হাই আপডেটেড ভার্সন। বাট সেই ক্ষেত্রেও সুবিধা হচ্ছে যে আপনি সেটাতে ভালো কিছু আনতে পারবেন, সেটাতে ভালো কিছু আয়ত্তে নিতে পারবেন। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আমি যেটার কথা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি। আমরা শিখবো আজকে আফটার ইফেক্টস, দ্যাট মিনস মোশন গ্রাফিক্স। সো মোশন গ্রাফিক্স নিয়ে আমি যেটার কথা বলেছিলাম, মোশন গ্রাফিক্সে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করতে শিখবো। সো বেসিক্যালি ভিডিও এডিটিং আপনারা এতদিন পর্যন্ত শিখেছেন, যেটা আমাদের সেলিম স্যার কন্টিনিউ করেছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের। সো আজকে থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে মোশন গ্রাফিক্স। সো মোশন গ্রাফিক্সের জন্য আমরা অ্যাডোব আফটার ইফেক্টস সফটওয়্যারটি নিয়ে কন্টিনিউ করব, এবং এই সফটওয়্যারটি মূলত ভিজুয়াল ইফেক্টস সফটওয়্যার আর মোশন গ্রাফিক্স সফটওয়্যার। সো যাই হোক, ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু বলেই ডাকা হয় এটাকে, বাট এটা একটা জায়ান্ট সফটওয়্যার, এটা দিয়ে কাজ করা হয় সবকিছুর জন্যই। সো মূলত মোশন গ্রাফিক্স আসলে কি? মোশন গ্রাফিক্স হচ্ছে খুব সিম্পল এনিমেটেড গ্রাফিক ডিজাইন। দ্যাট মিনস গ্রাফিক রিলেটেড যে কোনো কিছু যদি আপনি তাকে অ্যানিমেটেড করেন বা অ্যানিমেশনে রূপান্তর করেন তাহলে সেটাকে আমরা বলছি মোশন গ্রাফিক্স। এবং অবশ্যই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে তিনটা বিষয় একটু বলে রাখি। অ্যানিমেশনের জন্য কি কি ইম্পর্টেন্ট, অ্যানিমেশনের জন্য আপনাকে তিনটা বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এক নাম্বার হচ্ছে মুভমেন্ট। দ্যাট মিনস অ্যানিমেশন করার জন্য আপনার মুভমেন্টের প্রয়োজন হবে। সো মুভমেন্ট বলতে আমরা কি বুঝি? মুভমেন্ট বলতে আমরা বুঝি পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, দেন হচ্ছে যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। সো এই পাঁচটা জিনিসকে আমরা বেসিক্যালি মুভমেন্ট বলে থাকি, যেটার মাধ্যমে আমরা আজকে অ্যানিমেশনগুলো দেখে থাকবো। দুই নাম্বার যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে টাইম অর সময়। দ্যাট মিনস
অবশ্যই অবশ্যই অ্যানিমেশনে আপনি যে কোনো অ্যানিমেশন করতে যান, সেটা 2D অ্যানিমেশন হোক, সেটা 3D অ্যানিমেশন হোক, সেটা হোক ভিডিও এডিটিং, সেটা হোক মোশন গ্রাফিক, সেটা হোক স্টপ মোশন, সেটা হোক যে কোনো কিছু ট্রেডিশনাল অ্যানিমেশন, এনিথিং, আপনি যখনই যে কোনো অ্যানিমেশন শিখতে যাবেন বাধ্যতামূলক আপনার তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। তার মধ্যে প্রথম কি বলেছিলাম? মুভমেন্ট, দ্যাট মিনস কিভাবে অ্যানিমেশনে মুভমেন্ট হবে সেটা আমাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে সময় সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, কারণ কি এই পৃথিবীতে যে কোনো কিছুই যখন তার অবস্থার পরিবর্তন হয় সে একটা সময়ের উপর ডিপেন্ড করে তার অবস্থার পরিবর্তন হয়। সো আপনি যদি চিন্তা করে দেখেন যে আসলে কিভাবে একটা অবজেক্ট মুভমেন্ট করবে, তাহলে আপনার মাথায় প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে অবশ্যই তার সঙ্গে সময়ের প্রয়োজন হবে। সো আমরা জানবো যে সময় বেসিক্যালি কি। তো সময়ের আসলে অনেক সংজ্ঞা আছে, বাট আমরা ফিজিক্সের ভাষায় যে জিনিসটা আসলে বলি, কারণ মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন জগৎটা টোটালি একটা কাল্পনিক জগৎ, বাট এই কল্পনার জগৎটা কোথা থেকে এসছে? আমাদের বাস্তব জীবন থেকে এসছে। সো বাস্তব জীবন থেকে বেসিক্যালি যে জিনিসটা আমরা নিয়েছি সেটা অবশ্যই বাস্তবের সঙ্গে মিল থাকবে, এবং অ্যানিমেশন জগতের সবচেয়ে বড় যে বাস্তবিকতা সেটা হচ্ছে যে সময়। সো সময়টাও একদম বাস্তব থেকে নেওয়া, এবং আমরা যখনই ফিজিক্স অর সায়েন্স যখন আমরা পড়েছি সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম সংজ্ঞা আমরা কখনো ন্যানো অর পিকো সেকেন্ড অর মাইক্রো সেকেন্ড নিয়ে আমরা ক্যালকুলেশন করিনি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 আওয়ার। ওকে, সো সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ মোশন গ্রাফিক্সে বা আমাদের অ্যানিমেশন জগতে 1 সেকেন্ড হিসেবে আমরা ধরি। দ্যাট মিনস 0 0 সেকেন্ড থেকে 0 1 সেকেন্ড পর্যন্ত সেটা এভাবে কন্টিনিউ হতে পারে, 0 2 সেকেন্ড, 0 3 সেকেন্ড, 0 4 সেকেন্ড। 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই সময়ের ক্ষুদ্রতম অংশ যদি পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড না হয় তাহলে আমরা কাকে ধরবো? সময়ের অ্যানিমেশন জগতে সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে ধরা হয় ফ্রেমস, দ্যাট মিনস কিছু ছবি। দ্যাট মিনস কোনো একটা বস্তুর অবস্থার যে পরিবর্তন করছেন আপনি সময়ের সঙ্গে, সেই সময়ে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে তার মাঝখানে সে যে পরিবর্তন ঘটাচ্ছে, দ্যাট মিনস সে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সে যাওয়ার জন্য তাকে অনেকগুলো ছবি তৈরি করতে হয়, তাকে অনেকগুলা স্টেপস ক্রস করতে হয়। ওই যে প্রত্যেকটা স্টেপস বা প্রত্যেকটা ছবি যখন সে ক্রিয়েট করে সেগুলোকে আমরা বলছি ফ্রেমস। সো সময়ের অ্যানিমেশন করার জন্য আমাদের তিনটা বিষয়ের খুব বেশি পরিমাণ ধারণা রাখতে হবে। 1 নাম্বার আমি আবারও বলছি মুভমেন্ট, 2 নাম্বার অবশ্যই সময়, এবং 3 নাম্বার হচ্ছে ফ্রেমস। তো এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আমি আশা করি আপনি যে কোনো অ্যানিমেশন সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবেন। তো যাই হোক, আমাদের হাতে যেহেতু মোটামুটি একটু কম সময় আছে আমরা কন্টিনিউ করছি। তারপরে সো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সফটওয়্যার যদি ইন্টারফেসটা দেখে নিই, সো বেসিক্যালি আফটার ইফেক্ট সফটওয়্যারটা দেখতে একটু জটিল মনে হবে আপনার কাছে, বাট সফটওয়্যারটা একদমই ইজি। সো যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের আফটার ইফেক্ট সফটওয়্যার ইন্টারফেস। সো বেসিক্যালি প্রথমেই একদম উপরে কি আছে যদি আমরা একটু খেয়াল করি, সো প্রথমে একদমই উপরে যেটা আসছে সেটা হচ্ছে যে মেনু বার, দ্যাট মিনস ফাইল মেনু, এডিট মেনু, কম্পোজিশন মেনু, লেয়ার মেনু, ইফেক্ট মেনু। সো প্রত্যেকটাই এক একটা মেনু। অ্যান্ড দেন সেকেন্ড অপশন আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অপশন বার অ্যান্ড টুল বার, বাট এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে বলতে চাই, সেটা হচ্ছে টুল বার অ্যান্ড অপশন বার। বিকজ অফ আমাদের এখানে কিছু টুল আছে প্রথমে, একদম যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কিছু টুলস আছে, অ্যান্ড দেন যদি আমরা একটু এখানে খেয়াল করি তাহলে এখানে কিছু অপশনস আছে। ওকে, সো বেসিক্যালি এখানে আমরা কি কি পাচ্ছি? অপশনস পাচ্ছি, এবং এখান থেকে আমরা টুলস পাচ্ছি। ওকে, এবং দেন আমি যদি নিচের দিকে চলে যাই তাহলে আমি একটু ডিফারেন্ট ক্যাটাগরি কিছু পাবো। জাস্ট আমি এখানে যদি ক্লিক করি দেখুন একটু ব্লু কালারের একটা বর্ডার চলে এসছে, দ্যাট মিনস এইটা একটা এরিয়া, এইটা আরেকটা এরিয়া, বিশাল বড় আরেকটা বর্ডার চলে এসছে, দ্যাট মিনস এইটা আরেকটা এরিয়া। এবং এই যে টোটাল এত বড় বড় এরিয়াগুলো, এত বড় বড় সেকশন হয়ে আছে এখানে, এগুলো আসলে কি জন্য প্রয়োজন? সো আমরা যদি এগুলোকে একটু ক্যালকুলেট করি তাহলে আমি জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবো এটা হচ্ছে প্রজেক্ট সেকশন। দ্যাট মিনস এখানে প্রজেক্টের যে ফাইলগুলো, দ্যাট মিনস আমি এখানে যে কাজগুলো করব সেই কাজের মূল ফাইলগুলো এখানে থেকে যাবে। আমি আবারও বলছি, আপনি টোটাল আফটার ইফেক্টসে যে কাজটা করবেন সেই কাজের মেইন ফাইলটা এখানে থেকে যাবে। সো মেইন ফাইল বলতে বেসিক্যালি আমরা কি বোঝাচ্ছি? মেইন ফাইল বলতে আমরা বেসিক্যালি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে ডকুমেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন বা যখন কোনো ফাইল আপনি ইনপুট করবেন, ঠিক আছে, যখন আপনি কোনো ফাইল ইনপুট করবেন বা যখন কোনো ফাইলকে আপনি লাইক একটা অনেকগুলা ফাইল, অনেকগুলা লেয়ারকে মিলে, যেহেতু আমরা এখানে অবশ্য লেয়ার ভিত্তিক কাজ করব, সো অনেকগুলা লেয়ারকে নিয়ে যখন আপনি কাজ করবেন, সো লেয়ারগুলোকে যখন আপনি একটা সাব লেয়ারে কনভার্ট করবেন তখন কিন্তু বেসিক্যালি ওই সবকিছু এইখানে চলে আসবে। ঠিক আছে,
তো আমরা এই প্রজেক্টের মধ্যে সকল কিছু পাবো, আর এটা হচ্ছে প্রজেক্ট প্রিভিউ প্যানেল। দ্যাট মিনস আপনি এখানে যা কিছু করবেন তা কিছু এই যে প্রজেক্টের প্রিভিউ প্যানেল বা থাম্বনেল সেকশনে দেখা যাবে, এবং তার সাথে সফটওয়্যারের নাম হচ্ছে আফটার ইফেক্টস। সো আফটার ইফেক্টস, সো ইফেক্টস কন্ট্রোল বা ইফেক্টস সেকশন থাকবে না, সেটা তো আর হতে পারে না। সো এই যে এখানে হচ্ছে ইফেক্টস কন্ট্রোল, দ্যাট মিনস যেখান থেকে আপনি যে কোনো ইফেক্টসকে মডিফাই করতে পারবেন। ওকে, যে কোনো ইফেক্টসকে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। সো মূলত আমরা বেসিক্যালি এই টোটাল সেকশনটা রাখছি হচ্ছে প্রজেক্টের জন্য। দেন সেকেন্ড যে সেকশনটা আছে তার নাম হচ্ছে কম্পোজিশন। দ্যাট মিন যে ডকুমেন্টটা আপনি এখানে নেবেন সেই ডকুমেন্টটাকে এখানে বলা হয় কম্পোজিশন। যে ডকুমেন্টটা আপনি নেবেন সেই ডকুমেন্টটাকে বলা হচ্ছে কম্পোজিশন। যদি আপনারা একটু মাঝখানে খেয়াল করেন তাহলে এখানে লেখাই আছে নিউ কম্পোজিশন। দ্যাট মিনস নতুন ডকুমেন্ট যদি আপনি নিতে চান সেটাকে আপনি এখানে ক্লিক করে নিতে পারেন, যেটাকে আমরা বলছি নিউ কম্পোজিশন অর নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। যদি আপনি কোনো ভিডিওর থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে চান সেটাও পসিবল, বাট সেটার জন্য আপনাকে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজে ক্লিক করতে হবে। দেন 3 নাম্বার যে অপশনটা আছে, যেহেতু আমরা বলেছি এটা একটা অ্যানিমেশন সফটওয়্যার, দ্যাট মিনস এখানে আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব বা কোনো একটা অবজেক্ট নেওয়ার পর সেটাকে মুভমেন্ট করব। সো সেটার জন্য আমাদের কিছু কাজের প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটু এখানে খেয়াল করি তাহলে এখানে কি কি আছে একটু খেয়াল করেন। জাস্ট আমি কিছুই হয়তো বুঝতে পারছি না, অ্যাজ ইউজুয়াল এখানে কিছু বোঝা যাওয়ার আসলে কোনো স্কোপ নেই, বাট আমি একটু ক্লিয়ার করে রাখি। এই যে এই সেকশনটা এখানে দুইটা ভাগে আমি ভাগ করতে পারি। প্রথম সেকশনটা হচ্ছে এইটা এবং সেকেন্ডটা হচ্ছে এই যে এটা। সো প্রথম সেকশনে যদি আমরা একটু খেয়াল করি, এই যে পার্টটা আপনি দেখতে পাচ্ছেন, সো এটাকে আমরা বলছি কম্পোজিশন, এটাকে আমরা বলছি কম্পোজিশন প্যানেল। এই যে এই পার্টটাকে আমরা বলছি কম্পোজিশন প্যানেল বা কম্পোজিশন লেয়ার। দ্যাট মিনস আপনি ডকুমেন্টের মধ্যে যা কিছু নিবেন সেগুলো লেয়ারগুলোকে মেনটেন করা হবে এই যে এই সেকশন থেকে। ঠিক আছে, সেগুলো লেয়ারগুলোকে মেনটেন করা হবে এই সেকশন থেকে। এবং অ্যানিমেশনের জন্য যে সময়টাকে নির্ধারণ করতে হবে বা অ্যানিমেশনটার যে প্রসেস হবে সেটাকে আমরা করব এই যে এই সেকশন থেকে। এটাকে বলা হয় আপনার টাইমলাইন প্যানেল। সো আমরা এখানে টোটাল 4টা জিনিস পাবো। লাস্ট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে ফ্লোটিং প্যানেল বা কিছু অপশন পাবো, যেগুলোকে আপনারা পেয়ে যাবেন এই যে উইন্ডো মেনু থেকে। এই যে উইন্ডো মেনু থেকে আপনারা এই অপশনগুলো সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি ইন্টারফেস সেকশনটাকে রিসেট করতে হয় তাহলে আমরা ডিফল্ট অপশনে চলে যাব, যেখান থেকে আমরা রিসেট টু সেভড লেআউটে ক্লিক করে দিব, এবং সেখান থেকে টোটাল ইন্টারফেস দেখুন আমাদের রিসেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো এখানে আমি আবার একটু ক্লিয়ার করে রাখছি সবাইকে। সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ম্যানুভার, তারপরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে টুলবার এন্ড অপশন বার, তারপরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রজেক্ট প্যানেল অর প্রজেক্ট লেয়ার্স, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কম্পোজিশন প্যানেল। দ্যাট মিনস যেখানে আমরা ডকুমেন্ট নিব এবং ডকুমেন্ট নিয়ে কাজ করব। তারপরে আমরা যে জিনিসটা নিচে পাচ্ছি, আমরা যে জিনিসটা এখানে নিচে পাচ্ছি সেটার নাম হচ্ছে কম্পোজিশন লেয়ার, এন্ড এটা হচ্ছে যে টাইমলাইন প্যানেল। ওকে, সো এটা হচ্ছে কম্পোজিশন লেয়ার আর এটা হচ্ছে টাইমলাইন প্যানেল। সো এই হচ্ছে টোটাল সেকশন, এবং ফাইনালি আমরা যে 4 নাম্বার সেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং প্যানেল আর বিভিন্ন ধরনের প্যালেটস। এই যে লাইক আমরা এখান থেকে ইফেক্টস এন্ড প্রিসেটস পেয়ে যাব, হিউজ পরিমাণ ইফেক্টস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন, সো অসংখ্য পরিমাণ ইফেক্টস এন্ড প্রিসেটস আপনি এখান থেকে পাবেন, এবং শুধুমাত্র এখানেই নয়, যদি আমরা ম্যানুবারে চলে যাই তাহলেও কিন্তু এই যে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো পাবো, সেম ইফেক্ট সেম জিনিসগুলো আমি এখানেও পাবো। তো এই ছিল মোটামুটি ইন্টারফেস আপনার পরিচিতি। এবার আমরা চলে যাই কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হবে সেটাতে। সো আমি যদি এখানে ডকুমেন্ট সেটআপে চলে যাই তাহলে আমি কি পাবো, নিউ কম্পোজিশন যেটা আছে সেটাতে আমি ক্লিক করতে পারি, অথবা আপনি ফাইল থেকে নিউতে গেলে এখানে অনলি প্রজেক্ট পাবেন, নিউ প্রজেক্ট। দ্যাট মিনস আমরা এটাতে যাব না। সো এখানে মেনুবারে যদি আমি যাই তাহলে দেখুন 3 নাম্বার যে মেনুটা আছে সেটার মধ্যে লেখা আছে কম্পোজিশন। দ্যাট মিনস যদি আমি এখান থেকে না বুঝি তাহলে আমি কম্পোজিশনে গিয়ে নিউ কম্পোজিশন নিতে পারবো। সো আমি নিউ কম্পোজিশনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন কম্পোজিশন সেটিংস চলে এসেছে, অথবা আপনারা চাইলে নিউ কম্পোজিশনে ক্লিক করলেও এই যে কম্পোজিশন সেটিংসটা চলে আসবে। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আসলে কোথা থেকে নিতে চাচ্ছেন, বাট খুবই ইজি, কঠিন ভাবে নেওয়ার কোনো কিছু নেই। সো আমরা কম্পোজিশন নেইমে চলে গেলাম, এবং কম্পোজিশন নেইমে গিয়ে আমি আজকে লিখে দিচ্ছি ক্লাস নাম্বার 01। সো অবশ্যই আমি এখানে লিখে দিচ্ছি লাইক মোশন গ্রাফিক্স ক্লাস নাম্বার 01, এন্ড দেন বেসিক, অ্যাডভান্স এবং 3D রেন্ডার তিনটা অপশন আছে। সো আমাদের আপাতত ওই তিনটা অপশনের কোনো প্রয়োজন নেই, আমরা আপাতত বেসিক থেকে বিষয়গুলো একটু ক্লিয়ার হব। সো একদম যদি প্রথমে বেসিকে চলে যাই তাহলে এখান থেকে আমরা প্রথম যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে প্রিসেট। দ্যাট মিনস কি কি ধরনের ডকুমেন্ট আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। সো দেখুন সবাই যদি একটু খেয়াল করেন তাহলে এখানে আসলে অসংখ্য পরিমাণ ডকুমেন্টস আছে। এই যে এনটিএসসি আছে, পাল আছে, এইচডিভি আছে, দেন এইচডি টিভি আছে, ইউএসডি আছে, আলট্রা এইচডি যেটাকে আমরা বলি। দ্যাট মিনস এই যে এনটিএসসি যেটা, এটাকে আমরা বলি ন্যাশনাল
টেলিভিশন স্ক্রিন যেটা পুরাতন সময় ছিল, যে যখন আমরা সিআরটি মনিটর ইউজ করতাম তখনকার সময় বেসিক্যালি এই যে দেখুন এটার উইথ এবং হাইট একদমই ছোট। মানে পুরাতন সময়ে আমরা যখন টিভি দেখতাম সেই টিভির যে স্ক্রিনটা ছিল সেটা ছিল হচ্ছে যে মাত্র 720 বাই 534 পিক্সেলের। ঠিক আছে, বাট আমাদের বর্তমান যুগে আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু এই ধরনের কোনো ধরনের স্ক্রিন বা কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা এখান থেকে আলট্রা এইচডি অথবা এইচডি টিভি, ঠিক আছে, হাই ডেফিনেশন টেলিভিশনের জন্য আমরা কাজ করতে পারি। সো বেসিক্যালি আমি এখান থেকে এইচডি টিভি সামথিং লাইক এইচডি টিভি 1080x25 নিতে পারি। সো এইচডি টিভি 1080x25 যদি আমি নেই তাহলে দেখুন অটোমেটিক্যালি যে এইচডি টিভি যেটাকে আমরা বলি বা এইচডি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 1920x1080, সেই রেজুলেশনটা আপনার চলে আসবে। এবং এখানে আর একটা কোশ্চেন থাকে যে লাইক তাহলে 1280x720 যে আমরা দেখি সেটা কোনটা? সেটা হচ্ছে এইচডিভি। সেটা হচ্ছে এইচডিভি, দ্যাট মিনস অনলি ভিডিও যেটার কোয়ালিটি হচ্ছে 720 পিক্সেল। অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভিডিওর কোয়ালিটি মেজার করা হয় তার হাইটের মাধ্যমে, যেটাকে আমরা বেসিক্যালি 720 দেখে থাকি। যখন আমরা ইউটিউব বা কোনো ধরনের কোনো ভিডিও যে কোনো জায়গা থেকে দেখতে যাই তখন কিন্তু আমরা বেসিক্যালি কি দেখি? 480, 720, তাই না? 1080 দেখি। সো বেসিক্যালি আপনারা যেটাই দেখেন না কেন সেটা হাইটের ক্যালকুলেশনটা থাকে। সো যদি আপনার হাইট হয় 720 তাহলে আপনি ধরে নেবেন সেটা 1280 হবে। যদি আপনার হাইট হয় 1080 তাহলে সেটা যে অলওয়েজই আপনার 1920 হবে উইথে সেটা কিন্তু না, সেটা 1440ও হতে পারে। বাট হোয়াট এভার, আমাদের আসলে এত কিছুর প্রয়োজন নেই। লাইক আমি এখান থেকে এইচডি টিভি 1080 যদি নেই তাহলে দেখুন এই যে 1440ও হতে পারে। ঠিক আছে, সো সেটা আমাদের প্রয়োজন নেই। আমরা যেটা নিব সেটা হচ্ছে এইচডি টিভি 1080x25। সো এই যে 25 আবার কেন? সো 25টা আমরা একটু পরে দেখাবো 25টা কেন। এইখান থেকে আপনারা লক অ্যাসপেক্ট রেশিও টু 6:9, বেসিক্যালি বর্তমান সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আসলে রেশিওটা সেটা হচ্ছে 6:9 বর্তমান সময়ে ভিডিও বা অ্যানিমেশন জগতে কাজ করা হয়। সো অবশ্যই এটা আপনি এটা রাখবেন। যদি আপনি নিজস্ব কাস্টম ওয়েতে কোনো কাজ করতে চান, দ্যাট মিনস এইখানে যেই সাইজগুলো দেওয়া আছে সেই সাইজগুলোতে কাজ না করে যদি কাস্টম ভাবে কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনি এটাকে অফ করে দিবেন। এই যে এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে এবার আপনি আপনার মতো করে যে কোনো কিছু নিতে পারেন। সামথিং লাইক আমি 100x100 নিলাম, তাহলে এখানে কি আসলো দেখুন কাস্টম লেখাটা চলে আসছে। বাট আপনি যখনই এখান থেকে সামথিং লাইক আমি এইচডি টিভি 1080 তে চলে যাব তখন ইনস্ট্যান্ট কি চলে আসবে? যেটা চলে আসবে দেখুন, এবং 1920x1080 চলে আসবে। ঠিক আছে, তো যদি আপনি সমান রেশিও অনুযায়ী কোনো এই যে ভ্যালুকে বাড়াতে বা কমাতে চান তাহলে লক অ্যাসপেক্ট রেশিওর টিক চিহ্নটা রাখতে হবে। যদি আপনি সমান রেশিও অনুযায়ী ছোট বা বড় না করতে চান তাহলে সেটাকে আপনি যে কোনো ভাবে, যে দেখুন আমি উইথকে কমাচ্ছি একভাবে, হাইটকে বাড়াচ্ছি একভাবে। সো ইটস আপ টু ইউ যে আপনি আসলে কিভাবে করতে চান। বাট আমি এখান থেকে আপাতত এইচডি টিভি 1080 নিয়ে নিলাম এবং লক অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিলাম। এবার আসুন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও বলতে আসলে কি বুঝি। দ্যাট মিনস আমরা যখন ডকুমেন্টটা নিয়েছি লক অ্যাসপেক্ট রেশিওতে বলা আছে 16:9 এখানে কি হবে? আপনার যে ফ্রেমটা আপনি নেবেন সেই ফ্রেমটার রেশিও থাকবে। দ্যাট মিন ছোট করলে সমানভাবে ছোট হবে, বড় করলে সমানভাবে বড় হবে। বাট ছোট বড় সবকিছুই ওকে, কিন্তু মাথায় রাখতে হবে যে তার ভিতরে আমি যেই এলিমেন্টগুলো বসাবো বা তার ভিতরে যে আমি যে কম্পোনেন্টগুলো আনবো সেই কম্পোনেন্ট বা এলিমেন্টগুলোকে যখন আমি প্লেসমেন্ট করব সেটা কি সমান রেশিও অনুযায়ী আসবে কি না। যদি আপনি সেটাকে সমান রেশিও অনুযায়ী আনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও থেকে এই যে এইখান থেকে স্কয়ার পিক্সেলস দিতে হবে আপনাকে। স্কয়ার পিক্সেলসই একমাত্র আপনার এই যে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও বা পার বলা হয় এটাকে। সো এটা এমন একটা ক্যালকুলেশন যেখানে আপনার যে কোনো অবজেক্ট আপনি যদি স্কয়ার নিতে চান সেটা স্কয়ার হবে, আপনি যদি সার্কেল নিতে চান সেটা সার্কেল হবে। যদি আপনি স্কয়ার পিক্সেলস না নিয়ে অন্য যে কোনো কিছু নেন তাহলে আপনি যখন সার্কেল নেওয়ার চেষ্টা করবেন সেটা হয়ে যাবে ওভাল। সো আপনি যখন স্কয়ার নেওয়ার চেষ্টা করবেন সেটা হয়ে যাবে রেক্টেঙ্গেল। সো এমনটা যদি না চান তাহলে অবশ্যই এখান থেকে স্কয়ার পিক্সেলস রাখতে হবে। এবার আসুন আমরা যেটার কথা বলেছিলাম যে অ্যানিমেশন করার জন্য তিনটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। কি কি তিনটা জিনিস আমি আবার একটু রিমাইন্ড করি, মুভমেন্ট, টাইম এবং ফ্রেম। সো তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটার নাম ছিল কি? ফ্রেমস। সো ফ্রেম মানে কি? ফ্রেম মানে হচ্ছে কতগুলা ছবি আপনি এক সেকেন্ডে নিতে চাচ্ছেন, এবং এই যে এখানে দেখুন ফ্রেম রেট বলা আছে এবং ঠিক তার পাশে বলা আছে ফ্রেমস পার সেকেন্ড। পার সেকেন্ড মিনস 1 সেকেন্ড, দ্যাট মিনস প্রতি সেকেন্ডে কতগুলা করে আপনি ফ্রেম নিতে চাচ্ছেন। প্রতি সেকেন্ডে কতগুলা করে আপনি ফ্রেম নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমরা 25 ফ্রেম করে দিচ্ছি। বেসিক্যালি অ্যানিমেশন জগতের জন্য স্ট্যান্ডার্ড ফ্রেম রেট আসলে কত? বেসিক্যালি অ্যানিমেশন জগতের জন্য স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 25 or 30।
এবং সর্বনিম্ন ফ্রেম রেট হচ্ছে 24। সো মাথায় রাখবেন সর্বনিম্ন ফ্রেম রেট 24 আর স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 25 অর 30। ওকে, সো এখন যদি আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করেন তাতেও কিন্তু হবে, লাইক আমি 30 দিলাম, বাট কি হলো এখানে কাস্টম হয়ে গেল। বাট যখনই আপনি এখান থেকে 25 দিবেন অটোমেটিক্যালি সেটা আবার তার আগের বা ডিফল্ট যে সেটিংসটা ছিল সেটাতে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি আমরা একটু খেয়াল করি এখানে রেজুলেশন দেওয়া আছে ফুল। এমনও হয় যে আমাদের কম্পিউটার অনেকেরই একটু লো কনফিগারেশনে, দ্যাট মিনস আমরা চাইলেও আফটার ইফেক্টে কাজ করার মতো সামর্থ্য আমাদের কম্পিউটারের হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে নিজস্ব ওয়েতে কাস্টম ভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো। সেটা কি, সেটা রেজুলেশনের মাধ্যমে। দ্যাট মিনস আপনি যদি রেজুলেশনটা কমিয়ে দেন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি ভাবে এই আফটার ইফেক্ট সফটওয়্যারটাকে কি করতে পারবে, কন্টিনিউ করতে পারবে। এবং আপনি শুধুমাত্র এইখান থেকেই যে এটাকে পারবেন এমন কিন্তু না, নিচে একটু দেখুন এই যে এইখানেও একটা অপশন আছে, এই যে সেম জিনিসটাই রেজুলেশন কন্ট্রোল করার এই যে নিচেও আছে। সো আপনি চাইলে নিচের থেকেও সেটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আমরা এখান থেকে আপাতত ফুল দিয়ে দিচ্ছি। স্টার্ট টাইম কোড, দ্যাট মিনস আপনি কত সময় থেকে আপনি এটাকে শুরু করতে চাচ্ছেন। বেসিক্যালি এটা ক্যালকুলেশনটা অনেক বড়। সো ক্যালকুলেশনটা এমন হয় যখন আমরা টিম ওয়াইজ কাজ করি তখন বেসিক্যালি কে কত সেকেন্ড থেকে কাজটা করবে সেই ধরেন আমরা তিনজন মিলে কাজ করব 30 সেকেন্ডের একটা কাজ। হ্যাঁ 30 সেকেন্ড আসলে অনেক বড় কাজ হয়। সো 30 সেকেন্ডের একটা কাজ যদি আমি করি প্রতি 10 সেকেন্ড আমরা একজন করে করব, তাহলে এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়। ক্যালকুলেশনটা বলছে প্রথম যে জিরোটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিরোটা, সরি সরি সো যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে স্টার্ট টাইম কোড, এবং এইখান থেকে আমরা যে জিনিসটা ফার্স্ট পাচ্ছি সেটা হচ্ছে যে জিরো। সো জিরো থেকে বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আওয়ার, এন্ড দেন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের মিনিট, দ্যাট মিনস হচ্ছে যে কত মিনিটে আপনি কাজটা করবেন। তারপরে যেই দুইটা জিরো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে, সো এই দুইটা জিনিসকে আমরা বলছি সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে কত সেকেন্ডে কাজটা করবেন। এবং ফাইনালি লাস্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাকে বেসিক্যালি আমরা বলছি ফ্রেমস। ঠিক আছে, দ্যাট মিনস কত ফ্রেমে আপনি কাজটা করছেন। সো অলরেডি আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি 25 ফ্রেম। সো 25 ফ্রেম বলতে আসলে কি বুঝি, জিরো থেকে 24 ফ্রেম, দ্যাট মিনস জিরো কিন্তু একটা ফ্রেম। সো জিরো থেকে যদি আপনি 24 ফ্রেম নেন তাহলে টোটাল মিলিয়ে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 25 ফ্রেম হচ্ছে। ওকে, সো স্টার টাইম কোডে যদি আমি চলে যাই আমরা তাহলে এখানে কত দিব, 0 সেকেন্ড। যদি সেকেন্ড পারসন কাজ করে তাহলে সে কত দিবে, তাহলে সে দিবে এখান থেকে 10 সেকেন্ড। তার মানে সে 10 সেকেন্ড থেকে শুরু করবে। এবং ডিউরেশন কত দেওয়া আছে, সেম ভাবে 10 সেকেন্ড দেওয়া আছে। কারণ কি, প্রথমটাকে আমরা বলছি আওয়ার, সেকেন্ডটাকে আমরা বলছি মিনিট, থার্ডটাকে আমরা বলছি সেকেন্ড, এবং চতুর্থটা আমরা বলছি ফ্রেমস। দ্যাট মিনস সেকেন্ড পারসন 11 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত কাজ করবে, তাহলে তার স্টার্ট টাইম কোড হবে কত, তাহলে তার স্টার্ট টাইম কোড হবে এখান থেকে 10। নর্মাল ভাবে স্টার্ট টাইম কোড 10। ঠিক আছে, খুব সিম্পল ভাবে। সো ডিউরেশনটা হবে 10। আচ্ছা, এখন আমাদের বেসিক্যালি স্টার্ট টাইম কোডের প্রয়োজন নাই যেহেতু আমরা সিঙ্গেল ভাবে কাজ করছি বা পার্সোনালি কাজ করছি। সো বেসিক্যালি আমরা যেহেতু এখানে পার্সোনালি কাজ করব, সো সেই ক্ষেত্রে আমাদের স্টার্ট টাইম কোডের প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ডিউরেশনটা নিয়েই শুরু করব। সো আমরা ডিউরেশন নিলাম মাত্র 10 সেকেন্ডসের, অথবা আপনি চাইলে আরো কমিয়ে নিতে পারেন, সামথিং লাইক 5 সেকেন্ডের নিয়ে নিলাম আমি। অবশ্যই সেটা মিনিটে নিবেন না, কারণ মিনিটে নিলে সেটা অনেক লেন্দি ডিউরেশন হবে। সো যতটুকু ক্ষুদ্র সময় নিয়ে আমরা এখন কাজ করতে পারবো স্টার্টিং লেভেলে ততটাই ভালো। আর ফাইনালি আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে অবভিয়াসলি আপনি আপনার এখান থেকে জাস্ট কালারের উপর যদি ক্লিক করেন তাহলে কালার প্যালেট ওপেন হবে, সিঙ্গেল ক্লিক করলেই হবে। এন্ড দেন আপনার যে কোনো কালার পছন্দ আপনি সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আপাতত হোয়াইট কালারটা দিয়েই কন্টিনিউ করব। এন্ড দেন ওকেতে প্রেস করার সাথে সাথে দেখুন আমার ডকুমেন্ট চলে এসেছে, বা কম্পোজিশন যেটাকে আমরা বলছি সেটা চলে এসেছে, এবং এটার নামও আছে দেখুন মোশন গ্রাফিক্স ক্লাস 1। সো এটা হচ্ছে আমাদের কম্পোজিশন, এবং এটা হচ্ছে আমাদের কম্পোজিশন লেয়ার প্যানেল, এবং এটা হচ্ছে কম্পোজিশন টাইমলাইন প্যানেল। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 00 সেকেন্ড, 01 সেকেন্ড, 02 সেকেন্ড, 03 সেকেন্ড, 4 সেকেন্ড এন্ড 5 সেকেন্ড। দ্যাট মিনস আমরা যেটা নিয়েছিলাম, যদি আপনি মিনিটে নিতেন তাহলে এখানে কি হতো, 00 মিনিট এম, এম চলে আসতো এখানে, আওয়ার নিলে 8 চলে আসতো, এইচ। ঠিক আছে, দ্যাট মিনস যদি আপনি সেকেন্ড নেন তাহলে এস, যদি আপনি এটাকে ফ্রেমে কনভার্ট করেন তাহলে এফ। লাইক আমরা যদি একটু জুম করি তাহলে দেখেন এই যে এফ, এফ মিনস হচ্ছে ফ্রেম। ঠিক আছে, আর যখনই আপনার এটা এস থাকবে দ্যাট মিনস হচ্ছে এস মিনস আপনার সেকেন্ড, এই যে সেকেন্ড আছে এখন। আচ্ছা,
তো এখন আমি যেটার কথা বলেছিলাম যে এই যে প্রজেক্টের মধ্যে কি থাকবে, আপনি যে ডকুমেন্টটা নিবেন বা কম্পোজিশনটা নিবেন সেই কম্পোজিশনটাকে আমরা এই যে এখানে পাবো, অথবা যদি আপনি কোনো কিছু ইনপুট করেন, দ্যাট মিনস কোনো ফাইল যদি আপনি ইনপুট করেন সেই জিনিসটা আপনি এখান থেকে পাবেন। সো আমি ডাবল ক্লিক করতে পারি এখানে, ডাবল ক্লিক করে যদি আমার পছন্দ হয় কোনো কিছু, যে লাইক আমি কোনো একটা কিছুকে এখানে ইনপুট করতে চাচ্ছি, সেটা ধরুন যে লাইক এই যে থ্যাংক ইউ লেখাটাই আমি এখান থেকে ইনপুট করব। সো বেসিক্যালি এটাকে আমি এখানে রেখে দিতে পারবো, বেসিক্যালি আর কিছুই করতে পারবো না। কারণ কি, এটা প্রজেক্টের একটা প্যানেল যেখানে আপনি আপনার লেয়ার গুলাকে বা ডকুমেন্টের মধ্যে যা যা ইউজ করবেন সেগুলোকে এনে এখানে ইউজ মানে রেখে দিতে পারেন। লাইক আমার ইচ্ছে হলো আমি ইলাস্ট্রেটরে কোনো একটা ফাইলকে নিয়ে আসবো, সো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। ওকে, আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে রেখে দিতে পারবো, নাথিং এলস। কিন্তু যখনই আপনি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে জাস্ট এই যে মেইন, আমি যেটা বলেছিলাম কম্পোজিশন হচ্ছে যে এইটা, আর কম্পোজিশন লেয়ার হচ্ছে এইটা। সো আমরা যখনই কম্পোজিশন লেয়ারের মধ্যে এটাকে ছেড়ে দিব, ইনস্ট্যান্ট কি হবে দেখুন, এটাকে কম্পোজিশনে দেখা যাবে। ঠিক আছে, অথবা আপনি যদি চান এটাকে টান দিয়ে নিয়ে কম্পোজিশন মেইন কম্পোজিশন বোর্ডেও ছেড়ে দিতে পারেন এবং এটা অটোমেটিক্যালি কম্পোজিশন লেয়ারে আপনার এই লেয়ারটি চলে আসবে। সো ইটস আপ টু ইউ, আপনি যেভাবে কাজটা করতে চান সেভাবে এই কাজটা করতে পারবেন। এবং আমরা আরো কিছু দেখব সেকেন্ড ক্লাসে। সো ফার্স্ট ক্লাসের জন্য আমাদের এতটুকু ছিল আফটার ইফেক্ট বেসিক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের আজকে থেকে মোশন গ্রাফিক শুরু হয়েছে, যেটা বর্তমান যুগের লিডিং একটা সাবজেক্ট। সো আশা করছি আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো সবাইকে ধন্যবাদ আবারও, এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই পুনরায় পেতে আমাদের ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.vda, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com.skills.gov.vd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সেকেন্ড ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আসসালাম।